জার্মান প্রযুক্তির সাবমেরিনে শক্তিশালী তুরস্ক, শঙ্কিত গ্রিস। দুঃসময়ে লেবাননের পাশে কাতার, মাসে ৭০ টন খাদ্য সামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি। ফিলিস্তিনের স্বাধীনতার পথে বাধা মাহমুদ আব্বাস। বেইরুটের স্মৃতি উস্কে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই বন্দর। তীব্র খাদ্য সংকটে কিমের কোরিয়ায় আবারও খারাপ পরিস্থিতির আশঙ্কা। বেলুচিস্তানের বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইমরান খান। মুসলিম বিশ্বে সামরিক শক্তির দিক থেকে আরেক পরাশক্তি হওয়ার পথে ইন্দোনেশিয়া। মার্কিন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ড্রোন হামলা। আফগানিস্তানে জেলার পর জেলা দখল, তেহরানে তালেবান আফগান বৈঠক। তুরস্কের সাথে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক চায় পাকিস্তান। হাইতির প্রেসিডেন্ট হত্যা, বন্দুকযুদ্ধে নিহত 4 সন্দেহভাজন। প্রধানমন্ত্রী মোদির বার্তা নিয়ে ইরানের হবু প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের। আত্মসমর্পণ করে ইতিহাস সৃষ্টি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের। এবং সবশেষে থাকছে টুইটার, গুগল, ফেসবুকের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। জার্মান প্রযুক্তির সাবমেরিনের কল্যাণে তুরস্ক শক্তিশালী নৌশক্তিতে পরিণত হওয়ায় তা গ্রিসের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রবন্ধে শিরোনামে বলা হয়েছে, জার্মান প্রযুক্তির সাবমেরিনগুলো তুরস্ককে গ্রিসের চেয়েও বেশি সামরিক সুবিধা দেবে। লন্ডন ভিত্তিক সাপ্তাহিকে একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশ করেছে যে কিভাবে তুরস্কের রোইস ক্লাস সাবমেরিন প্রকল্প ইজিয়ান সাগরে গ্রিসের চেয়ে দেশটিকে বেশি শক্তিশালী নৌশক্তিতে পরিণত করেছে। তুরস্কের রোইস ক্লাস সাবমেরিন প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে দ্য ইকোনমিস্ট পত্রিকার ওই প্রবন্ধে। রোইস ক্লাস সাবমেরিনগুলো জার্মানির টাইপ 214 প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রিক শক্তি চালিত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপোলাশন প্রযুক্তিতে তৈরি। এর মাধ্যমে সহজেই অক্সিজেন প্রাপ্তি নিশ্চিত করা যায় আর সাবমেরিনগুলো নিঃশব্দে চলতে পারে। এই সাবমেরিনগুলো সামরিক শক্তি চালিত সাবমেরিনগুলোর তুলনায় বেশি নিঃশব্দে চলে। অপরদিকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনগুলোর ইঞ্জিন কখনো বন্ধ হয় না, তাই এগুলোতে শব্দ হতেই থাকে। তুরস্ক ইতিমধ্যে তাদের গোলচুক শিপইয়ার্ডে সিটিজি পিরিরিস নামে একটি রোইস ক্লাস সাবমেরিন তৈরি করে ফেলেছে। এ সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে তুরস্কের উসমানীয় আমলের কিংবদন্তি নৌসেনাপতি পিরি রোইসের নাম অনুসারে। এ সাবমেরিনটি 2022 সালে তুর্কি নৌবাহিনীতে যোগ দেবে। বাকি সাবমেরিনগুলো 2027 সালে সরবরাহ করা হবে। রোইস ক্লাস সাবমেরিনগুলো জার্মানির সাথে সামরিক চুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এ কারণে শঙ্কিত গ্রিস কর্তৃপক্ষ জার্মানিকে আহ্বান জানাচ্ছে যেন তারা তুরস্ককে এ প্রযুক্তি সহায়তা না দেয়। সাম্প্রতিক বছরগুলোতে লেবাননে রাজনৈতিক সংকটের পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক দুরবস্থা চলছে। এই অবস্থায় দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার। এরই অংশ হিসেবে লেবাননের সেনাবাহিনীকে প্রতি মাসে ৭০ টন খাদ্য সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে দোহা। সম্প্রতি লেবানন সফরের পর এই ঘোষণা দিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, লেবাননের অর্থনৈতিক সমস্যার সমাধানে দেশটির পাশে থাকবে তার দেশ। বেশ কয়েকদিন ধরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনি রাজপথ। এই আন্দোলনে অংশ নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। স্টেপ ডাউন আব্বাস স্লোগানে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের বাতাস। তাদের দাবি, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের হয়ে কাজ করছেন। এবার এই আন্দোলনের পালে আরও বাতাস দিল ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডে। সম্প্রতি সংবাদ মাধ্যমটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, মাহমুদ আব্বাস স্বৈরাচারী নীতি, অগণতান্ত্রিক আচরণ এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের অধিকার নষ্ট করছেন। পত্রিকাটি বলছে যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার জাতির স্বাধীনতার পথে বাধা। ফরাসি সংবাদ মাধ্যমটির বিশেষ প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কয়েকটি নির্বাচন বাতিল করেছেন এবং রাজনৈতিক দমন নিপীড়নের মতো সহিংসতা অব্যাহত রেখেছেন। এই সহিংসতা দেশটির জনগণের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ মানুষের দৃষ্টিতে এখন তার প্রশাসনের কোনো মূল্য নেই। বেইরুটের স্মৃতি উস্কে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই বন্দর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর জেরে কেঁপে উঠে সংযুক্ত আরব আমিরাতের ওই শহর।
সিএনএন সূত্রের খবর, দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলী বন্দরে নোঙর করে থাকা এক পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে প্রায় 15 কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহর জুড়ে। এমনকি মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। পরমাণু অস্ত্র ও নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিমের উত্তর কোরিয়া। এবছর 8,60,000 টন খাদ্যের অভাব রয়েছে দেশটিতে, যার ফলে আগামী মাস থেকে সে দেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে। বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এমন আশঙ্কার কথাই জানিয়েছেন। এদিকে উত্তর কোরিয়াকে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। জানা গেছে, কঠোর লকডাউনের কারণে চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। এর আগে বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অভিযোগের শেষ নেই। দেশটির বেলুচিস্তানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগও উঠেছিল ইমরানের প্রশাসনের বিরুদ্ধে। এদিকে বেলুচিস্তানে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান বলেছেন, বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে চান বেলুচিস্তানের বৃহত্তম উন্নয়নের স্বার্থে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। মুসলিম বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়া তাদের সামরিক শক্তি আলুর বেগের মতো বাড়াচ্ছে। ইন্দোনেশিয়ান মিডিয়া অনুযায়ী তাদের সামরিক ক্ষেত্রে শুধুমাত্র ডেভেলপমেন্ট প্রজেক্ট আগামী 25 বছরের জন্য $125 বিলিয়ন বরাদ্দ করেছে, যেটা বাংলাদেশি টাকায় 1100 ট্রিলিয়ন। মুসলিম দেশসমূহের মধ্যে ইন্দোনেশিয়ার অর্থনীতি সবচেয়ে বড়। শুধু এয়ারফোর্সে তাদের মহাপরিকল্পনা রয়েছে। ফ্রান্স থেকে 36টি রাফায়েল, আমেরিকা থেকে 36টি সর্বাধুনিক F-15EX কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ফ্রান্সের সাথে চুক্তি হয়েছে। খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসতে যাচ্ছে। বর্তমানে তাদের কাছে রয়েছে রাশিয়ার সুখোই 30 এবং আমেরিকার F-16। এছাড়া ইন্দোনেশিয়া তাদের নেভির আধুনিকরণ প্রকল্পে ইতালি থেকে 6টি পৃথিবীর অন্যতম শক্তিশালী ফ্রেম ফ্রিগেট অর্ডার করেছে, যার মূল্য $5.3 বিলিয়ন। শুধুমাত্র এই 3টি প্রজেক্টে ইন্দোনেশিয়ার ব্যয় প্রায় $20 বিলিয়ন মতো। এছাড়া তারা দক্ষিণ কোরিয়ার সাথে যৌথভাবে 20% মালিকানাভুক্ত KAIKF-X ফাইটার জেট তৈরি করছে। প্রাথমিকভাবে এটি 4.5 জেনারেশন ফাইটার বলেও পরবর্তীতে এটাকে 5ম প্রজন্মের ফাইটারে পরিণত করার পরিকল্পনা রয়েছে। ইন্দোনেশিয়া প্রথম চালানে 50টি KF-X ফাইটার জেট তাদের বহরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়া আমেরিকা থেকে 5ম প্রজন্মের F-35 চেয়েছিল, কিন্তু আমেরিকা দিতে রাজি হয়নি। আগামী 5 থেকে 10 বছরে ইন্দোনেশিয়া হয়ে উঠবে অপ্রতিরোধ্য। গত 24 ঘন্টায় সিরিয়ায় মার্কিন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন সেনা ও কূটনৈতিকদের লক্ষ্য করে 3 বার রকেট হামলা এবং কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটিতে নিযুক্ত মার্কিন ও ইরাকি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইরাকি বিমান ঘাঁটিতে মার্কিন অবস্থান লক্ষ্য করে কমপক্ষে 14 বার রকেট হামলা চালানো হয়েছে। এতে 2 মার্কিন সদস্য আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে আফগান সরকারের এক প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানায়, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দেশটিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক হলো। তেহরানে আলোচনার শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান। এ সময় দুপক্ষকে সতর্ক করে জারিফ বলেন, আজ আফগানিস্তানের জনগণ এবং রাজনৈতিক নেতাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তুরস্কের সাথে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি বলেন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠার প্রচুর সম্ভাবনা আছে। পাকিস্তানের প্রেসিডেন্ট দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। পাকিস্তান ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে ভ্রাতৃপ্রতিম দুদেশেরই লাভ হবে বলে মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান সফররত তুর্কি সেনাবাহিনীর অধিনায়ক উমিদ দোন্দারের সাথে এক বৈঠকের সময় একথা বলেন তিনি। বর্তমানে তুরস্কের জেনারেল উমিদ দোন্দার পাকিস্তানে এক সরকারি সফরে আছেন। হাইতি প্রেসিডেন্ট জোবেলেন মৌসের হত্যাকারীদের সন্ধানে চলছে অভিযান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 4 জন, আটক হয়েছে 2 জন।
রাজধানী পোর্ট অফ পিস জুড়ে আরও সন্দেহভাজনের খুঁজে চলছে চিরুনি অভিযান। তাদের জীবিত আটক অথবা হত্যা করা হবে বলে জানিয়েছেন হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হত্যাকাণ্ডের পরপরই দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লোড জোসেফ, যাতে প্রতি আহ্বান জানিয়েছেন শান্ত থাকার। ইরানের হবু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার তেহরানে বন্ধু দেশটির হবু প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী মোদীর বার্তা পৌঁছে দিলেন জয়শঙ্কর। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আবহে রাশিয়া যাওয়ার পথে জয়শঙ্করের ইরান সফর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে তুঙ্গে জল্পনা। তাৎপর্যপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে এটাই ছিল রাইসির প্রথম সাক্ষাৎ। আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আত্মসমর্পণ করে ইতিহাস সৃষ্টি করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বুধবার ঘড়ির কাঁটা রাত 12টার আগেই দুর্নীতির দায়ে অভিযুক্ত এই নেতা পুলিশের কাছে ধরা দিলেন। বিশ্বের অন্যতম 3 তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাগুলোর স্বেচ্ছাচারী সেন্সরশিপের শিকার হয়ে এমন অভিযোগ করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায়, এই আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান 3টির প্রধান নির্বাহীর বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ট্রাম্প।